প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। আজকের আলোচনাটি একটু ভিন্নধর্মী আলোচনা। আমরা সাধারণত বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলি, কিন্তু আজকে আমরা কথা বলবো আমেরিকান মেইন স্ট্রিম পলিটিক্স নিয়ে। কারণ মেইন স্ট্রিম পলিটিক্সে আমাদের বাংলাদেশি সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য সংখ্যক পার্টিসিপেশন দেখা যাচ্ছে। তারই মাঝে আমাদের এই 3 ফেব্রুয়ারি এখানে একটি বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনে আমাদের এই বোন, আমাদের এই বাবি এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু টাইম টিভির সিইও আবু তাহের সাহেবের স্ত্রী মেরি জুবেদা, তিনি দীর্ঘদিন যাবৎ মেন স্ট্রিমে কাজ করছেন। তিনি সেই বিশেষ নির্বাচনে অংশ নিচ্ছেন। নিউ ইয়র্ক রাজ্যের অ্যাসেম্বলিতে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে ফেব্রুয়ারি 3। যদিও পোস্টাল ব্যালটে নির্বাচনের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, যেটি আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হলো এই বিশেষ আসনটিতে এর আগে যিনি ছিলেন জনপ্রতিনিধি, তিনি ছিলেন আজকের নিউ ইয়র্ক সিটির মেয়র জোরহান মামদানি। তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর এই আসনটি খালি হয়। যে আসনটিতে আরো কয়েকজন প্রার্থী রয়েছে, তবে আমাদের সবার প্রিয় এবং সমর্থিত প্রার্থী মেরি জুবেদা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। মেরি জুবেদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে রতন তালুকদার লাইভে থাকার জন্য। এবং আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন প্রিয় দর্শক, তিনি মুর্শেদ আলম। মুর্শেদ আলম সম্পর্কে একটু না বললেই হয়, আমার দীর্ঘদিনের বন্ধু। প্লাস এই প্রবাসে বাংলাদেশিদেরকে যিনি মেইন স্ট্রিম পলিটিক্সের রাস্তা দেখিয়েছেন, তাকে বলা যেতে পারে যে আমাদের মেইন স্ট্রিম পলিটিক্স যারা বাংলাদেশি বংশোদ্ভূত তাদের পথিকৃৎ। সেই হিসাবে আমিও খুব প্রাউড ফিল করি যে মুর্শেদ আলম আমার প্রায় 40-45 বছরের বন্ধু। মুর্শেদ আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আপনি কেমন আছেন? আমি ভালো আছি রতনদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই 45-50 বছর আগের থেকে আমরা পরিচিত, যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, অনেক দিন হয়ে গেছে। আর মেরি জুবেদাকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই নির্বাচনের কঠিন সময়ে আপনার সময় দিচ্ছেন, এটা কিন্তু খুব অপূর্ব। আর রতনদা, আপনার যারা দর্শক এবং যারা শ্রোতা, যারা আপনার দেখছেন, সবাইকে আমার স্বাগতম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। মুর্শেদ ভাই, আপনি যদি একটু পিছনের দিকে যান তাহলে আপনার মাথাটা উপর দিকে কেটে যাচ্ছে। আরেকটু হ্যাঁ, বাস এরকম হ্যাঁ, আরেকটু না, আরেকটু দূরে যাওয়া যায় না? ফোনটা বোধহয় খুব কাছে। হ্যাঁ, বাস হ্যাঁ, হ্যাঁ, এরকম থাকে। ভেরি গুড। হ্যাঁ, 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 ওইরকমই তাই। তাহলে মেরি জুবেদা, আপনাকে আমি প্রথমেই কংগ্রেচুলেট করি এই কারণেই যে এই যে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়া, পথ চলা, সেই পথ অনেক পিচ্ছিল, অনেক কর্দমাক্ত, তারপরেও সেই পথে আপনি হাঁটছেন। আপনিও দীর্ঘদিন যাবত এই রাস্তায় হাঁটছেন। এটা আমরা প্রাউড ফিল করি, আমরা গর্ববোধ করি। এবং আমি আপনাকে আগাম কংগ্রেচুলেশনও জানিয়ে রাখি। তবে আপনার অনুভূতি কি এই যে নির্বাচন করছেন, এবং আপনার আপনার অনুভূতিটা একটু বলুন। আপনি একজন হাউস ওয়াইফও বটে, সন্তানের জননী, সেই হিসেবে, এবং আপনি আমার পারিবারিক বন্ধু। তো সেই হিসেবে আপনাকে বলছি যে আপনার রিয়াকশনটা কি? রতনদা, আপনাকে অনেক ধন্যবাদ এবং সালাম এবং আদাব আপনার সমস্ত দর্শকদেরকে। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আমাকে এবং মোর্শেদ ভাইকে, আমাদের দুজনকে এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ডেকেছেন। আমি বলতে চাই যে আপনার সেই কনগ্রাচুলেশন আমরা রাখতে চাই আমাদের মোর্শেদ আলম ভাইয়ের জন্য। কারণ মোর্শেদ আলম ভাই আমাদের পথিকৃত, যিনি আমাদেরকে এই পথ দেখিয়েছেন। সেই 1998 সনে আপনি যেটা বলছেন যে আমার সাহসের জন্য আপনি ধন্যবাদ দিতে চান, সাহস তো আমার জন্য না, সাহস তো
মোর্শেদ ভাইয়ের ছিল। আমি তো সেই দেখানো পথেই হাঁটতেছি, যে পথে হাঁটতে খুব একটা সাহস লাগে না। আমাদের বড় ভাইরা যেটা তৈরি করেছেন, যে মোর্শেদ আলম ভাই নির্বাচন করেছেন 1998 সনে এই নিউ ইয়র্ক স্টেট সেনেটে, এবং উনি কিন্তু প্রথম নির্বাচিত স্কুল বোর্ড প্রতিনিধিও, যেটা আমাদের কমিউনিটির প্রথম। আর উনি শুধু বাংলাদেশি না, পুরো সাউথ এশিয়ান কমিউনিটির মধ্যে প্রথম যিনি এই স্টেটের একটা নির্বাচনে অংশ নিয়েছিলেন। শুধু যেন অংশ নিয়েছেন তাও না, উনি উনি 42% ভোট পেয়েছিলেন তার উপরে। তো সেই সময় থেকে এখন পর্যন্ত যে আমাদের নির্বাচিত কোনো প্রতিনিধি আমরা এখন পর্যন্ত যে দেখতে পাইনি, এখানে আপনার সেই স্বাগতম বা কনগ্রাচুলেশন আমি গ্রহণ করতে রাজি না, বরং আমি এই লজ্জিত যে আমরা এখন পর্যন্ত সেই নির্বাচিত প্রতিনিধি দেখতে পাইনি। সেই জায়গা থেকে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের বড় ভাইদের বা যারা আমাদের আগে রাজনীতিতে যোগ দিয়েছেন, তাদের সেই সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের সেই পথে অনেক বন্ধুর অনেক পিছিল, এই কথার সাথে আমি 100% একমত। ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করব যে এইবার যেন আমরা আমাদের প্রতিনিধি শুরু করতে পারি আলবানিতে। হ্যাঁ, কিন্তু আপনি কি ধরনের প্রতিবন্ধকতা পাচ্ছেন? সারা তো অবশ্যই আছে, কিন্তু এর মাঝেও নিশ্চয়ই কোনো প্রতিবন্ধকতাও তো তৈরি হইতে পারে। কিছু প্রতিবন্ধকতা আমার মনে হয় মোর্শেদ আলম ভাই সবচেয়ে বেশি ভালো বলতে যাবো, পারবেন মোর্শেদ ভাইয়ের যে কাছে কেন যাবো। কেন আমাদের রাজনীতিতে আমাদের ভাই বোনরা, বিশেষ করে বাংলাদেশি ভাই বোনরা, একবার নির্বাচন করে কেন আর দ্বিতীয়বার নির্বাচন করে না, এই প্রশ্নটা যদি আপনারা অনেক আগে থেকে খুঁজতে চেষ্টা করতেন তাহলে অনেক কিছুই বের হয়ে আসতো, যে কেন দ্বিতীয়বার না, কেন একবার যান না। সবচেয়ে বড় যেটা থাকে যে আমাদের কমিউনিটি এখনো খুব নতুন। নতুন হলে যেটা হয় যে আমাদের চোখে নির্বাচিত প্রতিনিধি কাউকে বাংলাদেশিদের মতো দেখায় না আমাদের কল্পনায়। এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে যারা নির্বাচিত প্রতিনিধি তারা বাংলা ভাষায় কথা বলবে না, আর যদি কোনো ভাষার কথা বলে সেটা মাতৃভাষায় বলবে না। অন্তত ভেঙে ভেঙে আপনি নাকায় নাকায় বাংলা বললে তাকেও মানা যায় যে আপনি রাজনৈতিক মঞ্চে আসতে পারেন, কিন্তু আপনি খাঁটি বাংলায় কথা বলবেন, বাংলাদেশিদের মতো কাপড় পরবেন, বা যে ধর্মের একান্ত একই রকম চালচলন করবেন। এতটা ইনক্লুসিভ সমাজ এখনো আমাদের তৈরি হয়নি। সত্যি যেটা, আমরা ওই সমাজটার জন্য এখনো ফাইট করে যাচ্ছি, যে আমাদের এই সমাজে আমার ব্যক্তিগত ফাইট হচ্ছে গিয়ে একটা ইনক্লুসিভ এবং অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক তৈরি করা, যেখানে প্রতিটা মানুষ যার যে ধর্ম, বর্ণ, খাবার, মাতৃভাষা, পছন্দ অপছন্দ সব কিছুকে লুকাতে হবে না, সব কিছুর সাথে নিয়ে এই বৈষম্যের সৌন্দর্য সাথে নিয়ে যেন এই সমাজে গর্বের সাথে এই সমাজের অংশ হতে পারে এবং নিজেকে মনে করতে পারে যে আমি কৃতজ্ঞ, আমি এই সমাজের একজন অংশ। এইরকম একটা পরিবেশ তৈরি করার জন্য আমার লড়াই। এখন এটা স্টেট পর্যায়ে করার চেষ্টা করছি, যে আমি নির্বাচিত হলে আমি স্টেটেও ইনক্লুসিভিটি রিলেটেড বা অ্যাফোর্ডেবিলিটি রিলেটেড সমস্ত আইনগুলি পাশ করা এবং রচনা করার চেষ্টা করব। প্রশ্ন আসতে পারে যে ইনক্লুসিভিটি আর অ্যাফোর্ডেবিলিটির সম্পর্ক কি? সবাইকে যদি ইনক্লুসিভ যদি সমাজ আমরা ক্রিয়েট করতে পারবো না, যেটা যদি সবার জন্য অ্যাফোর্ডেবল না হয়, সেটা যদি মানে সবার জন্য বসবাসযোগ্য যদি না হয়, তাহলে সবাই বাই ডিফল্ট এটা ইনক্লুসিভ না সবার জন্য। আর ধর্ম, বর্ণ, ভাষার বৈচিত্র্য এবং জীবনযাত্রার পরিবর্তন, এই সব কিছু আমাদের প্রতিটা মানুষের অংশ। যদি এটা আমরা আমাদের স্বাচ্ছন্দ্যের সাথে পালন না করতে পারি, যেমন আমি ম্যারিজ জোবাইদা মাথায় হিজাব পরি, আমাদের বৌদি আপনার ঘরে আমার বৌদি শাখা সিঁদুর পরেন, এইসব জন্য আমাদের পাবলিকলি সংকোচ বোধ না করতে হয়, পাবলিকলি দাঁড়াতে। পাশাপাশি আমরা যে সমাজের একজন অংশ, আমাদের পরিচয়কে সাথে নিয়ে, এটার জন্যই লড়ছি আমি। এটা নিশ্চিত করতে চাই আলবানি থেকে, এটা নিশ্চিত করতে চাই আমাদের ডিস্ট্রিক্টে এবং সবখানে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কথার সূত্র ধরে আমি মুর্শেদ আলমের কাছে যাচ্ছি। আচ্ছা মুর্শেদ আলম ভাই, এই যে বাবি বললেন যে আমাদের প্রতি, আপনার তো একজন অভিজ্ঞ পার্সন, আপনি 1998 সালে সেই নির্বাচন করেছেন, স্কুলের ডিস্ট্রিক্ট বোর্ডে ছিলেন, যেটা আগেই বলছি যে আপনি 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 আমাদের মানে মানে পথ দেখিয়েছেন, অন্তত মেন স্ট্রিম পলিটিক্সে। এই যে ভাবি বললো যে কেন আমরা এই প্রতিবন্ধকতাগুলি কি, কেন আমরা পারছি না? আসলে আমার অভিজ্ঞতা হলো অনেক আগে। আমি 1996-এ আপনার স্কুল বোর্ডে ইলেক্টেড হই। স্কুল বোর্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, এটা এখন আর নাই। 2000 এটা রিজলভ হয়ে। আপনার একটা আঙ্গুল নিচে রাখেন, আঙ্গুলটা, হাতের আঙ্গুল, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলেন। ইয়ে হলো আপনার 1996-এ এই ইলেকশন আমি করেছি। এর কারণ ছিল যে
আমার ক্রেডিবিলিটি করার জন্য, ক্রেডিবল ক্যান্ডিডেট হওয়ার জন্য আমি একই সময় ডেমোক্রেটিক ক্লাব ফর্ম করেছি, একই সময় আপনার একটা অ্যাওয়ার্ড নিচ্ছি আপনার গভর্নর পাঠাকি থেকে, সে রিপাবলিকান ছিল। আর একটা হলো আপনার, এটার একটা স্টোরি আছে, এটা সংক্ষেপে বলি। সেটা হলো 1994-এ আমরা একটা আন্দোলন করতেছিলাম, সেটা হলো প্রপোজিশন 87 বোধ হয়, না 86, আমি ভুলে গেছি। এটা আপনার ক্যালিফোর্নিয়াতে এটা পাশ করতেছিল এই কারণে যে ইমিগ্রেন্টের ছেলে মেয়েরা ইলিগাল, ওরা স্কুলে ভর্তি হতে পারবে না, ওদের স্কুলে কোনো ইয়ে করবে না। এবং ওই সময় ফ্র্যাঙ্ক পাডাবেন 3টা বই লিখছে, আওয়ার টিম ইনটু দ্য শোর, এবং সে নিউ ইয়র্ক স্টেটকে $5 বিলিয়ন বোধহয় সু করেছিল যে ইয়ে করার জন্য, ইমিগ্রেন্টরা যে জেএফকে দিয়ে এসে নিউ ইয়র্কে এনভায়রনমেন্ট, তারপরে নিউ ইয়র্কের হাউজিং, নিউ ইয়র্কের আপনার স্কুল, এগুলি সমস্ত পলিউট করতেছিল। এবং ওরা ওদের, যাই হোক, অ্যান্টি ইমিগ্রেন্ট একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করতেছিল। আর এই এলাকাটা কিন্তু ইমিগ্রেন্ট খুব বেশি ছিল না, বেশিরভাগই আপনার 75% হলো আপনার একটা বিশেষ এথনিক গ্রুপের লোক ছিল। তো ইয়েটা হলো যে আমরা আন্দোলন করতে গিয়ে আমরা বলছি যে, ভাবছি যে একজন ক্যান্ডিডেট ওর এগেনস্টে দিব। কিন্তু যখন আপনার 1998-এ যখন ইলেকশন করি, তখন কিন্তু কেউ ক্যান্ডিডেটই দিতে চায় না। কারণ হলো, ক্যান্ডিডেট হইতে গেলে আমরা নন প্রফিট অর্গানাইজেশন করতাম সবাই, নন পলিটিক্যাল অর্গানাইজেশন। ওটা যদি করি তাহলে এরা অনেকে ফান্ডিং বা ফান্ড পাবে না, তো তারা সব পিছিয়ে গেল। তারপর আমি বললাম যে আমি তাহলে রান করি। তখন আমি স্কুল বোর্ডে, আমি কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল স্কুল বোর্ড মেম্বার ছিলাম, প্রতিদিনই বিভিন্ন মিডিয়া আমাকে দেখাইতো আর ইয়ে করতো। তো যাই হোক, আমি স্কুল বোর্ডে যাওয়াতে I learned most of the thing. I learned, and I introduced myself with the leaders in the community, like I say, congressman, state senator, judges, council member, assembly member, community board, school board, এইগুলিতে আমার ইন্টারাকশন করার সুযোগ হয়েছে। আর আমরা 9 জন ক্যান্ডিডেট ছিলাম, তার মধ্যে আমি হাইয়েস্ট ভোট পাইছি 86-এ। তারপর 2000-এ আবার ইলেকশন করেছি, তাও হাইয়েস্ট ভোট পাইছি। আমি সেকেন্ড হাইয়েস্ট ভোট পাইছি। লিরয় কমরি, সে ছিল স্কুল বোর্ডের প্রেসিডেন্ট, আমি ছিলাম এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। লিরয় কমরি এখন স্টেট সেনেটর। এবং আমাদের সাথে সবাই কিন্তু আপনার ভালো করেছে। অ্যাকচুয়ালি স্কুল বোর্ড থেকে আসে কিন্তু পলিটিক্সে। তো আমি ওইভাবে পলিটিক্সে যাই। আর আমি যখন ইলেকশন করি, তখন কিন্তু আপনার সবাই, ইভেন আপনারা যে দেখছেন বাংলা পত্রিকা, বাংলাদেশের পত্রিকাগুলির কথা বললেন, জেনারেল তারা নেগেটিভ প্রমোশন করেছে। সেটা হলো বলতো যে আমি 4% ভোট পাবো, এর বেশি পাবো না, অহেতুক দাঁড়াইছি, এর অনেক রকম কথা হইতো। এবং ফান্ড রেজ তো করতে হলে, এটা তো একটা অসম্ভব ব্যাপার ছিল। আমার মনে আছে 2টা ফান্ড রেজে ডিনারে আমি গেছি, একটি লোক আসে নাই। পরে $600 করে ওই রেস্টুরেন্টের পয়সা দিয়ে আসতেছে পকেট থেকে। তো ওই অবস্থাটা কিন্তু অসম্ভব এগেনস্টে, কারেন্টের এগেনস্টে ছিল। তারপরে আপনার ডেমোক্রেটিক পার্টির সাথে আমি যখন মিট করি, এর ইতিমধ্যে কিন্তু আমি আমার কিন্তু সমস্ত ইয়েগুলিকে ইয়ে করেছি, কি বলে, পলিটিক্যাল ক্যাম্পেইন কমিটি চেয়ার বানাইছি আপনার একজন জুইশ হোয়াইট স্কুল টিচার। তারপরে হলো আপনার সেক্রেটারি অথবা এক্সিকিউটিভ ডিরেক্টর, সে ছিল আপনার ইয়াশিবা ইউনিভার্সিটি থেকে ল ডিগ্রি করা একজন স্প্যানিশ। তারপরে এইভাবে আমরা সমস্ত গ্রুপ থেকে লোক নিয়ে ক্যাম্পেইন মুভটা করেছি। এবং আমার ধারণা ছিল যে যখন ফ্র্যাঙ্ক পার্টাবেন ঘুমিয়ে থাকবে, তখন আমাদের এই কাজটা করতে হবে। এবং আমি এবং আমার ওয়াইফ 14,000 বাড়ি আমরা ডোর নক করেছি। আমার ওয়াইফ একলা সে 700 সিগনেচার উঠেছে। অর্থাৎ আমরা নিজেরাই করেছি সব কাজ। আমি সকালবেলায় ইয়েতে যেতাম, অফিসে যেতাম 6টা থেকে 2টা, 2টার পরে আমি রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত বিভিন্ন মিটিং এ যেতাম, বিভিন্ন ইয়েতে যেতাম, বিভিন্ন ট্রেনিং সেশনে যেতাম, জানার জন্য, বোঝার জন্য। তারপরে তো ইলেকশন করি, অনেক কথা বলা আছে, কিন্তু
বললে কে শুনবে রাত্রে বসে। কিন্তু আপনার খুবই ইন্টারেস্টিং হলো ডেমোক্রেটিক পার্টি আপনার ওরা আমাকে কিন্তু সাপোর্ট দেয় নাই, কিন্তু আমি ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট, সাপোর্ট দেয় না, বলে যে তুমি নতুন, এবং আমাকেও দিছে যে $200,000 উঠে আনতে। $200,000 যদি আমি আনতে পারি তাহলে আমি ক্যান্ডিডেট হইতে পারবো। ওরা সাপোর্ট দেয়নি। এমনকি ক্লাবগুলি, এখন তো ক্লাবগুলি সব মরে গেছে, সব ক্লাবে আপনার কোথায় আমাকে ডাকতো না। তারপরে তখন আপনার এই যারা আপনার কি বলে আমাকে সাপোর্ট করতো, রিগার্ডলেস অফ ব্যাকগ্রাউন্ড, কান্ট্রি অফ অরিজিন ওর কালার ওর আপনার এথনিসিটি, এর সবাই কিন্তু একত্র হয়েছে এবং ওরাই আমার কাজ সব করেছে। সিয়ারা ক্লাব আমাকে 49 জন দিয়েছে, ভলেন্টিয়ার দিয়েছে ইলেকশনের দিন, 49 জন। তারপরে ছোট ছোট ইউনিয়ন গুলিকে আমি কনভিন্স করতে পারছি, তারা আমাকে এন্ডোর্স করেছে, যেমন লোকাল 375, ওয়ান অফ দ্য বিগ অর্গানাইজেশন। তারপরে 1407, এভাবে অনেকগুলি তারপরে লোকাল পলিটিশিয়ান যারা ডেমোক্রেট আছে ওদের মধ্যে আমি 2টা ভাগ করে ফেলেছি। এবং অনেকে যেমন গেরিয়া কারমান আমাকে সাপোর্ট করতো, এমনকি এমন সময় গেছে আপনার হিলারি ক্লিন্টন আমাকে এন্ডোর্স করেছে। সময় তখন মাত্র সেনেট ইলেকশন করতেছিল ওই সময় 98-এ, তখন সেও আমাকে এন্ডোর্স করেছে। 5 বড় 4 বড় মেয়র কি বলে প্রেসিডেন্ট, বড় প্রেসিডেন্টরা এন্ডোর্স করেছে। তারপরে সেনেটর মনিহান সে এন্ডোর্স করেছে। এই কথাটা একটু বলে রাখি যে এটা হিস্ট্রির জন্য, যেটা হলো সে কিন্তু কাউকে, সে নর্মালি খুব কাউকে সে এন্ডোর্স করে নাই। তা আমার মনে পড়লো যে সে ইন্ডিয়ান অ্যাম্বাসেডার ছিল ফর 8 ইয়ার্স। তো আমি ভাবলাম যে আমি বসে বসে আমরা কথা বলতে, আমার বেসমেন্ট হলো আমার অফিস। ওই আর্থার রোহাস নাম ছিল, সে আমার ক্যাম্পেইন ম্যানেজার, এবং হি নোজ এভরিথিং A to Z। তারপরে স্নাইডার ছিল, সে হলো মারিও কুমার আপনার অ্যাসিস্ট্যান্ট ক্যাম্পেইন ম্যানেজার। একটা গ্রুপ ছিল, ওই স্টেটের বিভিন্ন ইলেক্টেড অফিসিয়ালদের লোকজনরা ছিল, ওরা আমাকে হেল্প করতো। এর মধ্যে ঘটনা হয়েছে কি, সে আমাকে কল দিছে সকালবেলায় 9টার দিয়ে দিয়ে বলছে যে তার সেক্রেটারি অ্যাকচুয়ালি কল দিছে, সে না, তো বলছে যে তোমাকে এন্ডোর্স করেছে। আমি বলছি তাহলে ফ্যাক্স করে ফাটিয়ে দাও, কারণ আমি কিন্তু খুব ইয়েটা বুঝতে পারি না আর কি, তার ওয়েটটা আমি অত করি না। তখন তার সেক্রেটারি বলছে, দেখো মিস্টার আলম, আমরা কিন্তু ট্যাক্সিতে পাঠাবো একজনকে, ইয়েতে লিমুজিনে, এবং সে হাতে হাতে দিয়ে আসবে হুম এন্ডোর্সমেন্টটা। তখন আমি কিন্তু আশ্চর্য হলাম। আমি কয়েকজন জিজ্ঞাসা করলাম, তখন এই সময় নিউ ইয়র্ক নিউজ ডে ছিল, মনে আছে আপনার? হুম হুম। নিউ ইয়র্ক নিউজ ডে একটা পলিটিক্যাল কলাম লিখতো আপনার, কি যেন নাম ভুলে গেছে, যাই হোক, মার্ফি। তো মার্ফি আমাকে কল দিছে, বলছে যে তোমাকে তো এন্ডোর্স করেছে তো তুমি কিভাবে ফ্যাক্সে পাইছো? আমি বলছি না, এরকম এক লোক আসছে এবং লিমোজিনে এসে দিয়ে গেছে। বলছে দিস ইজ হিজ স্ট্যান্ডার্ড। হুম। আচ্ছা মোর্শেদ ভাই, একটা কথা আপনাকে বললি, সেটা হলো যে আপনি তো অ্যাকচুয়ালি আমাদের এই কমিউনিটির মেইন স্ট্রিম পলিটিক্সের বলতে গেলে আইকন। আমি আমার দৃষ্টি থেকে বলছি, আপনাকে নিয়ে বরং একটা প্রোগ্রাম পরবর্তীতে, আপনি এই যে আজকে যে ঐতিহাসিকভাবে যে কথাগুলি বলছেন, এগুলো আমাদের সকলেরই কিন্তু জানা প্রয়োজন এবং জানা দরকার, এবং এটা আপনি হলো আমার কমিউনিটি। আপনি আপনি এটা মানে ডিজার্ভও করেন। তো লেটস টক অ্যাবাউট মেরি জুবেদা সম্পর্কে। তাকে তাকে সে যে নির্বাচন করতেছে, তার নির্বাচনের সম্ভাবনা বা তার তার প্রতি আপনার বক্তব্য আমি বা আমি আপনার কমিউনিটিকে কি বলতে চান সেটা শুনি। আমি 100% তাকে সাপোর্ট করি, এবং আমি মনে করি শি ডিজার্ভ টু বি টু বি ইলেক্টেড অ্যাসেম্বলি উইমেন ফর দিস কনস্টিটিউয়েন্সি। ভাইয়ার কিন্তু আঙ্গুলটা আবার পড়ে আছে এসে আপনার। হ্যাঁ, ভাইয়া, আঙ্গুলটা একটু গিয়ে, হ্যাঁ বাস এরকম রাখেন। sorry, হুম তো ইয়েটা হলো আপনার, she knows the issues, she knows the necessity of the community, she knows the community, and she has worked for Mamdani for mayor, এবং সে কিন্তু এগুলি লার্ন করেছে, এবং তিনি কিন্তু এখানে শিক্ষায় শিক্ষিত, এবং she knows the কি বলে এভরিথিং যেটা জানা দরকার।
এবং আমাদেরকে রিপ্রেজেন্ট করবে সঠিকভাবে, এটা আমি বলতে পারি। এবং আমি আবেদন করি সমস্ত বাঙালি না, বাঙালি হিসেবে না, তাকে আমরা ইয়ে করি, সে একজন কম্পিটেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা সাপোর্ট করি এবং সবাইকে সাপোর্ট করতে বলবো। এবং ইলেকশনের দিন বা আগাম ভোট দিতে পারলে আগাম ভোট দিবেন, না পারলে ইলেকশনের দিন মাস বাইরে হবেন। এবং আপনারা যদি একজন একজনকে নিয়ে আসেন তাইলে কিন্তু সে হবে। শুধু আপনি নিজে এসে পড়বেন ভোট দিবেন তা হবে না। একজনকে পাশে প্রতিবেশীকে আপনি জিজ্ঞেস করুন সে তার কোনো ট্রান্সপোর্টেশন আছে কিনা, বা তাকে সে কখন যাবে, তাকে কিভাবে হেল্প করতে পারেন। এইভাবে করলে কিন্তু এই নর্মালি এই স্পেশাল ইলেকশনে কোনো পার্টিভুক্ত লাগে না, ইভেন রিপাবলিকানরা ভোট দিতে পারবে। ভাবি জানেন তো এটা, না? জি, জি, আমরা বলছি এটা, এবং এটা ট্রান্সপোর্টেশনের জন্য নন আমরা পার্টি, এটা নন পার্টিজান ইলেকশন, কিন্তু এখানে জি, রিপাবলিকান, ইন্ডিপেন্ডেন্ট, তারপরে যারা আছে ইন্ডিপেন্ডেন্স, তারপরে আর তো কোনো পার্টি না, ডেমোক্র্যাট, রিপাবলিকান, কনজারভেটিভ এবং ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, এরা সবাই ভোট দিতে পারবে। So সবাইকে অ্যাপ্রোচ করতে হবে রিগার্ডলেস অফ দেয়ার অ্যাফিলিয়েশন উইথ এনি অর্গানাইজেশন। তো ইয়েতে হলো আমি যেটা মনে করি যে দেয়ার ইজ এ পসিবিলিটি, এবং সে জিতবেই। কারণ হলো বেশ কিছু ভলেন্টিয়ার কিন্তু দিন রাত খাটতেছে এবং তারা লোকজনকে নিয়ে আসতেছে। লোকজনকে নিয়ে আসাটা হলো ইম্পর্টেন্ট। আমি যখন ইলেকশন করেছি আমরা কিন্তু অনেক ভলেন্টিয়ার ছিল, অর্থাৎ ভলেন্টিয়ারদের উপস্থিত থেকে পুশ করতে হবে, খুব নাইসলি ইয়ে করতে হবে যেন তারা রাগ না করে। আর চেষ্টা করতে হবে যে এরিয়াতে ভোট কেন্দ্র সেখানে আপনার ইয়েদেরকে আনতে হবে, যারা লোকাল পিপল, অথবা যে কালারের লোকরা থাকে ওই কালারের লোকদের থাকলে অ্যাপ্রোচ করলে কিন্তু পজিটিভ ডিরেকশনে যায়। আবার অনেক সময় যদি কোনো কালারকে অন্য কালার থেকে অ্যাপ্রোচ করে তখন কিন্তু অনেক সময় নেগেটিভ হইতে পারে। তো এগুলি সেন্সিটিভিটি থেকে ইয়ে করতে হবে। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি প্রচন্ড রকমের বাধাপ্রাপ্ত প্রাপ্ত হইতাম। আমাকে কোথাও যাইতে দিত না। তারপর আমার একটা গ্রুপ ছিল, এরা কিন্তু সব কালার মিলে, এবং এরা কিন্তু কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এরা কিন্তু দিনটা 24 ঘন্টা খাটছে। আর আমি যদি ফাইন্যান্স পেতাম, আমি মতো $35,000 রেজ করেছিলাম ওই সময়, হয়েছে অনেক টাকা। কিন্তু আমার অপোনেন্টের ছিল $450,000। তো যাই হোক, 4 লক্ষের উপরে। 4 লক্ষের উপরে। এবং সে ছিল সাদা, এবং সে কিন্তু অ্যাকচুয়ালি ভালো মানুষ। কারণ হলো কি, আমি ইলেকশনের পরে তাদের সাথে আমার বন্ধুত্ব হয়। কারণ হলো তার মেয়ে বিয়ে করেছে পশ্চিমবাংলার এক ছেলেকে, সে স্কুল টিচার, এবং সে কিন্তু আসলে ভালো মানুষ। তার একটা রং ধারণা ছিল। সে আমাকে বলছে যে আমার ছেলেও বিয়ে করেছে তোমাদের বাঙালি পশ্চিমবাংলার তার মেয়ে এক ছেলেকে বিয়ে করেছে। তা এর মধ্যে আমি যখন পরে কোনো ইয়েতে দাঁড়াতে যেতাম, সে আমাকে ইয়ে করতো, হেল্প করতো। সে সে তার সাথে আমার কিন্তু এই ইলেকশনের পরে অনেকবার মিটিং হয়েছে, এবং আমি তাকে বলতাম যে এই তখন সে জানতে পারছে যে অ্যাকচুয়ালি ইমিগ্রেন্টের এই অ্যাটিটিউড নাই, স্পেশালি সাউথ এশিয়ান ইমিগ্রেন্ট। এবং সাউথ এশিয়ান ইমিগ্রেন্টরা বেশিরভাগই শিক্ষিত, এবং ওরা কিন্তু ভালো জব টব করে সবাই, মোরলেস, তারপর প্রফেশনাল। এটা কিন্তু সে উপলব্ধি করেছে যে খুবই আপনার কাছে মুর্শিদ ভাই, আপনার কাছে আসতেছি। তা আমি আরেকটা প্রশ্ন মেরি জুবেদাকে করতে চাইতেছি, আপনি শুনেন সেটা। সেটা হলো যে আপনি যে এই যে বিশেষ নির্বাচনটি হচ্ছে, যেটা আপনার অ্যাস্টোরিয়া এবং লং আইল্যান্ড সিটি নিয়ে যে মানে সেটা 36, ডিস্ট্রিক্ট 36-এ, সেখানে তো আজকের যে মেয়র সেই মামদানি, তিনি সেখানে ছিলেন। তার মেয়র হওয়াতে তো এই আসনটা খালি হলো। তে আপনার সঙ্গে মেয়রের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যেটা আমরা জানি বা আমরা অনেক দেখেছি, অনেক সময় খুব ক্লোজ ইসে ছিল। কিন্তু এই আসনে অনেকে ধরে নিয়েছিল যে হয়তো মেয়র জোরহান মামদানি আপনাকে মানে ইন্ডোর্স করবেন, কিন্তু সেই প্রেক্ষিতে তিনি করেননি। এই প্রসঙ্গে আপনি কি কি বলতে চান? আপনাকে ধন্যবাদ এই বিষয়টা আনার জন্য। আসলে এখান থেকে একটা ভুল বুঝাবুঝি শুরু হয়েছিল, এবং বলতে পারেন অন্যায় শুরু হয়েছিল। সে অন্যায় ধারাবাহিকভাবে চলেছে পুরোটা সময়। জোরান এবং আমরা প্রথম
2018 থেকে আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি। 2018-তে জোরান এসে কি বলে এটাকে এস্টোরিয়াতে আসে প্রথম। আর সেই সময়টাতে জোহরান কিন্তু এখানে লোকাল মানুষদেরকে চিনত না। সে সিডিসিতে কাজ করতো হাউজিং কাউন্সিলর হিসেবে। তো তখন নির্বাচনের সময় তখন আমরা কিন্তু আমি কিন্তু এস্টোরিয়া লং আইল্যান্ড সিটির মানুষদেরকে অনেক আগে থেকে চিনি, কারণ আমি 2007 এবং 2008 থেকেই খুব বেশি ইনভলভ এই অর্গানাইজিংয়ে। তো যখন আমার ডিস্ট্রিক্টে এই লং আইল্যান্ড সিটিতে শেষ হয়, জোহান রান করতেছে এস্টোরিয়া থেকে, তখন ডিস্ট্রিক্ট ছিল লং আইল্যান্ড সিটি থেকে মিডল ভিলেজ, আমার ডিস্ট্রিক্ট 37, আর জোহানের ছিল এস্টোরিয়া পুরোটা, সেটা ছিল ডিস্ট্রিক্ট 37। সো এই বর্ডার হওয়ার কারণে আমি জোহানকে অনেক সহায়তা করেছিলাম তখন থেকে। সো এই লোকাল মানুষদের সাথে কানেক্ট করে দেওয়া, অর্গানাইজারদের সাথে দেওয়া, যে কারণে জোহানের উঠে আসা যেসব মানুষের হাত ধরে সেসব মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে আমি অগ্রণী একটা ভূমিকা পালন করেছিলাম। আমরা দুজনেই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ছিলাম। সো আমাদের সোশ্যালিস্ট ব্যাকগ্রাউন্ড ছিল, দুজনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, এবং আমি বিশ্বাস করি এখনো আমরা দুজনের প্রতি শ্রদ্ধাশীল, রিগার্ডলেস অফ কে কাকে কি করেছে। তো যেখানটাতে সমস্যাটা হয়েছে সেখান ছিল যে ডেমোক্রেটিক ডিএসএ, যেটা আমরা বলি ডিএসএ মেম্বারশিপ। তো ডিএসএ আমিও মেম্বার, জোহানা মেম্বার। তো ডিএসএ কোনো একটা কারণে হোক, যেভাবে হোক, যেটা আমাকে রিভিল করেনি, যে তারা আমি যখন ডিএসএ কে অ্যাপ্লাই করি যে এন্ডোর্সমেন্টের জন্য, ডিএসএ সিদ্ধান্ত নেয় যে তারা আমাকে এন্ডোর্সমেন্টে ডাকবে না এবং ফোরামেও ডাকবে না। সেটা চিঠি লিখে আমাকে জানায় দেয় যে তোমার সময় বের করে মানে সার্ভে ফিল আউট করছো, অনেক ধন্যবাদ, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার এই সার্ভে আমরা নিয়ে সামনে আগাবো না এবং তোমাকে ফোরামেও মেম্বারদের সাথে কথা বলতে ডাকবো না। তো তখন আমি একটু অবাক হলাম, যেটা তো নিয়ম না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে কাদেরকে নিচ্ছ এবং কাদেরকে নিচ্ছ না? তখন বল তুমি আর ডিয়ানা শুধু দুজন অ্যাপ্লাই করেছো। সো ফলত বুঝতেই পারছেন যে আমাকে বাদ দিয়ে ডিয়ানাকে নেওয়া হচ্ছে। সো মেম্বাররা জানতেই পারলো না যে আমি কি বলতে চাই বা আমি কি নিয়ে ফাইট করতেছি। আর এদিকে ওরা শুধুমাত্র ডিয়ানাকে এন্ডোর্স করে ফেললো অফিসিয়ালি এবং ঘোষণা দিয়ে। তো জোরান ডিয়ানাকে এন্ডোর্স করার একদিন আগে আমাকে কল করে অনেক সময় ব্যয় করে এবং খুব দুঃখ প্রকাশ করে যে ম্যারি দেখো, আমি লং টাইম থেকে ডিএসের সাথে অর্গানাইজ করতেছি, আমি না এর বাইরে আর কাউকে এন্ডোর্স করতে পারবো না। আমি তোমাকে আগে জানিয়ে রাখতে চাই যে কালকে আমি ডিয়ানাকে এন্ডোর্স করব, কারণ এটা আমি অপারগের বাইরে কোনো কিছু করতে। তো যেটা আমার ভালো লাগেনি, আমি অপারগতার জায়গাটা চিনি, কারণ আমিও ডিএসের মেম্বার, সে জায়গাটা আমি বুঝতে পারি। কিন্তু অন্যায়কে সমর্থন করে এবং অন্যায়কে মেনে নিয়ে সামনে আগাবে মেয়র, যদি ডেমোক্রেটিক ওয়েতে হতো সেটা আমার দুঃখ লাগতো না। যেহেতু ডেমোক্রেটিক ওয়েতে হয়নি, এই জায়গাটা আমার ক্ষোভ আছে, এটা সত্যি। তো তারপরে তো ডিএসএ কি বলে জোরানো পরের দিন ঘোষণা দিয়ে এন্ডোর্স করলো ডিয়ানাকে। আর এরপরে যেটা ডেমোক্রেটিক পার্টি যেটা করেছে সেটা আমার সাথে তাদের মিটিং হয়েছে, অনেক লম্বা সময় মিটিং হয়েছে, এবং তারা যেটা আমাকে বলেছে, দুইটা বড় প্রেসিডেন্ট ছিল সেখানে, কুইন্স কাউন্টি বড় আর ব্রুকলিন কিংস কাউন্টি বড় প্রেসিডেন্ট, দুজনের সাথে একত্রে মিটিং হয়েছিল। তো তারা যেটা বলছে যে আমার মতো করে কেউই তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি প্রশ্ন উত্তরে বা এরকম এত ক্লারিটি নিয়ে, কিন্তু নতুন মেয়র হয়েছে, প্রচন্ড জনপ্রিয়, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেও তারা রাজি না। এই ভাষাই বলেছে যে এই কারণে এবং এখানে চুপও তারা থাকতে পারবে না। এটা হয়েছে আমাদের ফোরামের আগে। তো বলছে যে এই কারণে আমাকে আগেই জানায় রাখতে চায় যে তারাও বাধ্য, তাদের হাত বাঁধা বলতে পারেন, যেটা আমাদের হাত বাঁধা। এরপরে আমাকে অনুরোধ করলো যে 3 তারিখে ফোরাম হবে, ওখানে আসার জন্য, যে আমরা সব ক্যান্ডিডেটরা ওখানে ডেকেছে। এটা ছিল অনেকটা বলতে পারেন যে মানুষকে দেখানো যে 3 জনই আসছে, তারপরে কথা শুনে আমরা একজনকে পিক করছি, এরকম অবস্থা। তো তারপরে 3 তারিখ আমরা গেলাম, যাওয়ার পরে তো আমি তো রেজাল্ট অলরেডি জানি, আমার সাথে তো কথা বলা যে কাকে এন্ডোর্স করবে, কেন করবে। 3 তারিখের খুবই, এখন বলতে পারেন যে কেন গিয়েছি 3 তারিখের পরে, রাইট? কারণ 3 তারিখ আমাদের ভোটাররা এসেছিল ওখানে, এই ফর্মটা হচ্ছে স্টোরিয়াতে। আমি চেয়েছি যে কে কাকে এন্ডোর্স করলে এটা ভোটাররা জেনে দেখুক যে কে কি পারফর্ম করে এবং তাদের কাকে মনে ধরে আর কোন পার্টি কাউকে, তাহলে তাদের মধ্যে একটা সলিড ধারণা হবে। রাগ আসতে পারে, ক্ষোভ আসতে পারে, খুশি হতে পারে, রাইট? কিন্তু আমার প্ল্যাটফর্মটা জানো। তো সেদিন সেখান থেকে আমাদের স্টোরিয়া হাউজেস, তারপর লং আইল্যান্ড সিটি যারা গিয়েছিল তারা প্রচন্ড খুশি হলো। শুধু তাই না, যে রানার বাবা নিজে এসে আমাকে জড়াই ধরছে, আমাদের রানাও আর একজন প্রার্থী জানেন, ধরে আমাকে খুব দোয়া করলো যে আমি তোমার জন্য অনেক দোয়া করি, রানা তোমাকে ভালো বলে, ইত্যাদি ইত্যাদি বললো। এরপরে
পরের যখন একদিন বা 2 দিন পরে যখনই ডেমোক্রেটিক পার্টি ঘোষণা দিল যে তারা দিয়ানাকে এন্ডোর্স করেছে, এবং পত্রিকায় দেখালো, খুব এটা কারণ দেখালো যে ও মানুষের পক্ষে লড়াই করবে, সেই সাথে সাথেই যেটা হয়েছে, এবং তখনই তো আমাদের জন্য ম্যান্ডেটরি তখন যে 1500 সিগনেচার ছাড়া, ইন্ডিপেন্ডেন্ট লাইন ছাড়া আমরা যেতে পারবো না। তখন আমাদের কুইন্সব্রিজ, রেভেনসহুডের যারা অর্গানাইজার, যারা মানুষ বাসিন্দা, তারা প্রচন্ড বিক্ষোভে ফেটে পড়লো। তখনও ঠান্ডা পড়ে, তখনও বাইরে বৃষ্টি, তখনও হালকা হালকা তুষারপাত হয়। তারা আমাদেরকে কল করে বললো, আমি যখন বললাম যে আমাদের তো 1500 সিগনেচার লাগবে, আমি বুঝতেছি না, কারণ এত ঠান্ডা যে মানুষ তো পকেট থেকেও হাত বের করে না, সাইন করা তো দূরে থাক। তো তখন বললো যে তোমার কত লাগবে সিগনেচার? 1500। তো 15টা ক্লিপবোর্ড নিয়ে আসো আর সব পেপার নিয়ে আসো আমাদের কাছে, কারণ আমরা আমরা খুবই ক্ষিপ্ত। আমরা সেদিন তো আমরা মেয়রের উপরে খাপা, আমরা ঈশ্বরের উপরে, আমরা সবার উপরে খাপা, এটা বলেছে। তারপর আমি দিয়ে দিলাম ওদেরকে, এবং ওরা দিন রাত খেটে, আর সাথে তো আমাদের বাংলাদেশি কমিউনিটি, তো আমাদের কমিউনিটির মানুষরা কিন্তু দেখেন সে জুলাই মাস থেকে, নভেম্বর থেকে তারা রাস্তায় একটা না, মানে তাদের মনেও প্রচন্ড ক্ষোভ জোরানের প্রতি, যে আমরা রাস্তায় বসে, ও জানে সবকিছু যে কিভাবে আমাদের কাজ হচ্ছে, প্রতিটা দোকানে পোস্টারিং করা, রাস্তায় লন সাইন দেয়া, তারপরে দিন রাত আমরা মানুষের দরজায় নক করেছি। খুব কম, অর্ধেকটা ডিস্ট্রিক্টের খুব কম মানুষ আছে যারা একবার ডোর নক পায়নি, আর কোনো কোনো ঘরে এমনও হয়েছে 4-5 বার ডোর নক করা হয়েছে আমাদের পক্ষ থেকে। তো মানুষের মুখে মুখে এই নামটা অন্তত খুবই এখন। তো তারপরে ওরা তো এই কারণে খেপে গেল যে আমাদের পরিশ্রমের কোনো মূল্য নেই। তো আমাদের বাংলাদেশের কমিউনিটির যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ, লাইক সমস্ত ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, সব কিছুকে সাইডে রেখে সবাই এক কাতারে দাঁড়ায় গেল, যেটা একজনের নির্বাচন না, এটা আমাদের পুরো কমিউনিটির নির্বাচন, আমাদের পুরো কমিউনিটি আত্মসম্মানের ব্যাপার। আর এই দিক থেকে নাইচা কমিউনিটি সবাই যোগ দিল যে এটা অন্যায়, যে আমাদের লং আইল্যান্ড সিটির একজন দাঁড়ালো, আর তোমরা একটানা শুধু এস্টোরিয়া থেকে মানুষ সব কিছুতে স্টোরি করো। লং আইল্যান্ড সিটিতে দাঁড়ালো, সে এত ভালো প্রত্যেকটা ইসে উত্তর দিল, তারপরে তোমরা কোন যুক্তিতে ওই মেয়েটাকে দাও? তো এই ডিস্ট্রিক্টেরই বাসিন্দা না, আসছি অন্য জায়গা থেকে, ফ্লোরিডা থেকে উড়ে আসছে এখানে। তো ওরা খেপে গেল, এই সব কমিউনিটি মিলে যখন, তখন প্রায় 3000 সিগনেচার তারা করলো, এইভাবে আমরা ব্যালটে চলে আসি। আমাদের যেটা বলছেন জোরানের সাথে সিটি এবং স্টেট মিলেই কিন্তু কাজ করতে হয়। আমাদের যে কোনো পলিসি বা মানুষের কল্যাণে যত বিল পাস করতে হবে, অথবা ইভেন জোহরান যে কথাগুলি বলেছে, যে চাইল্ড কেয়ার বলেন বা ট্রান্সপোর্টেশনের কথা বলেন, যে ফান্ডিং কিন্তু সিটির হাতে নাই, এগুলি স্টেট থেকে আমাদের বিল পাস করে তারপরে ফান্ডিংয়ের ব্যবস্থা করলেই সিটি ইমপ্লিমেন্ট করতে পারবে। সো ব্যক্তিগতভাবে একটা এন্ডোর্সমেন্ট কে কাকে দিল, এর থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হলে আমাদের মিলেমিশে করতেই হবে, যে উইন করার পরে। সো এই জায়গা থেকে আমরা, আই বিলিভ দ্যাট আমরা দুজনেই খুব গ্রাউন্ডেড ইন পাবলিক সার্ভিস, যে আমরা আমাদের মানুষের জন্য কল্যাণে কাজ করব। ব্যক্তিগতভাবে জোহানের সাথে আমার কোনো শত্রুতা নেই, এবং আমার বিশ্বাস, আমার প্রতি তার শ্রদ্ধা আগে যেমন ছিল এখনো তাই আছে। যোগাযোগ হয় মাঝে মাঝে এখনো? আমি আর জোহরানকে টেক্সট করিনি, ও আমাকে শেষ টেক্সট করেছিল না ওর ভিক্টোরি স্পিচের আগ মুহূর্তে। সেখানেও সে যে টেক্সট করেছে তাতেও এটা মনে হয়েছে যে সে দেখতেছে যে আমি এই ডিস্ট্রিক্টে পরবর্তী নির্বাচিত প্রতিনিধি, সেই টেক্সট অনুযায়ী। কিন্তু এরপরে আমার সাথে আর তার টেক্সটে কোনো কথা হয়নি, আর ফোন কল হয়েছে শুধুমাত্র ওই যে এন্ডোর্সমেন্টের আগে, ডিয়ানাকে এন্ডোর্স করবে এটা করার আগে, যখন আমাকে কল করে আগের দিন, ওই কলই শেষ কল আমার সাথে, তার সাথে টেক্সটে আর ফোনে কথা হয় না। কারণ আমি মনে করি না যে নির্বাচনে আমার আর তাকে প্রয়োজন আছে তার সাথে কথার। হয়তো নির্বাচিত হওয়ার পরে যদি সৃষ্টিকর্তা লেখে যে নির্বাচিত হওয়ার পরে তো মিলেমিশে কাজ করতে হবে, তখন হয়তো সেও যোগাযোগ করবে, আমিও করব। আপাতত আর কোনো যোগাযোগ নেই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ। আমাদের সঙ্গে রয়েছেন মেরি জুবেইদা, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 ফেব্রুয়ারির সেই বিশেষ নির্বাচন, নিউ ইয়র্ক রাজ্যের অ্যাসেম্বলি উইমেন হিসাবে তিনি আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, এবং আমরা খুব প্রাউড ফিল করি এই কারণে। মেরি জুবেইদা, আপনাকে আরেকটি প্রশ্ন করার পরে আমরা মুর্শেদ আলমের কাছে আবার যাব। সেই প্রশ্নটি হলো যে এই নির্বাচনে আপনি এতক্ষণ যে কথা বললেন জোরহান মামদানি নিয়ে, সেই খুব বাংলাদেশি অনেকের কাছ থেকে আমরাও শুনতে পেয়েছি
তো প্রশ্ন হলো এখন যে এই নির্বাচনে আপনার সম্ভাবনাও প্রচুর দেখা যাচ্ছে, বাংলাদেশিদের মাঝে একটা ইউনিটির যে প্রক্রিয়া শুরু হয়েছে, বা আমি তো অনেক নির্বাচন এখানে দেখেছি, তার মধ্যে আপনাকে ঘিরে আজকে যে ইউনিটি, সেই ইউনিটিটা আসলে খুবই অভূতপূর্ব আমি মনে করি। তো প্রশ্নটা হলো যে লং আইল্যান্ড সিটি এবং অ্যাস্টোরিয়া, এই দুই জায়গায় মিলে আপনার কাছে এমন কোনো ইস্যু আছে যে কতগুলি বাংলাদেশি ভোট মানে এখানে রয়েছে? যদিও বাংলাদেশি ভোটে অন্য ভোটগুলি ম্যাটার বেশি, তবে বাংলাদেশি ভোটে একটা ম্যাটার এই কারণে যে প্রেজেন্টেশনটা যদি ভোটের হাই হয় বাংলাদেশিদের মাঝে, তো সম্ভাবনাটা অনেক বেশি থাকে, তাই না? আমাদের হিসাব মতো আসলে অনেক বাংলাদেশি নাম এবং দুইটার দিকে চলে যায়। একটা হচ্ছে কনফিউজিং হয়ে যায়, যেমন ধরেন বাংলাদেশি নাম কিন্তু মনে হয় এটা আরব নাম, আবার কিছু বাংলাদেশি নাম মনে হয় যেন ভারতের নাম। তো এই এই জায়গাটা একটু কনফিউশন বাদ দিলে আমাদের খুব সম্ভাবনা আছে যে ৩,৫০০ থেকে ৫,৫০০-এর মতো বাংলাদেশি ভোট আছে। কিন্তু এর মধ্যে কেন ৩,৫০০ থেকে ৫,৫০০ বলছি, এটা কারণ হচ্ছে যে নামের জটিলতার কারণে। কারণ এখানে অনেক আরাবিক আছে। আবুল হাসান ক্যান বি এ বাঙালি, ক্যান বি এ আরব। আবার মোহাম্মদ আহমেদ একজন বাঙালিও হতে পারে, ইও হতে পারে। আহমেদ হাসান বাঙালিও হতে পারে, আরবিও হতে পারে। আবার এইদিকে ধরেন নাম যদি দেখেন, আবার ধরেন যদি হয় যে রতন চন্দ্র শীল, আমি জানি উনি, আশা করি যে বাঙালি, সেটা কলকাতার বাঙালি হোক আর বাংলাদেশের বাঙালি হোক। আবার আব্দুর রহমান ভুইয়া, যখনই নামের সাথে ভুইয়া, হাওলাদার, বেগম, খাতুন চলে আসে, রাইট, তখন আমরা ধরি নেই যে এই নাম আর যাই হোক বাঙালি নাম হবে, বাঙালিদের নাম, ভারতের হোক আর যেখানে হোক। আবার এমডি দিয়ে যেসব নাম শুরু হয় সেসব নামও আমরা জানি যে বাংলাদেশের এই এমডি ব্যবহার করে, এমএসটি, মোসাম্মদ, এগুলি বাংলাদেশের। তো এইগুলির উপরে বেস করে আমাদের হচ্ছে কি মিনিমাম ৩,৫০০ বাংলাদেশি ভোট হবে। আর যদি অন্যদিকে সম্ভাবনা আছে যে ৫,৫০০ পর্যন্ত উঠতে পারে। না, কিন্তু এখানে তো যে মুসলিম, আমি আপনাকে যেটা বলতে চাই, কারণ মুসলিম ভোট তো অস্ট্রেলিয়াতে প্রচুর, সেখানে তো অ্যারাবিক অনেক, যেমন যেমন ইজিপশিয়ান, তিউনিসিয়া, আলজেরিয়া, এই সমস্ত জায়গার লোকজন অনেক আছে, কিন্তু এখানে তো একজন বোধহয় অ্যারাবিক ক্যান্ডিডেট রয়েছে, তাই না? আমাদের আমাদের যে ডিস্ট্রিক্ট সেটা লং আইল্যান্ড সিটির অর্ধেক আর এস্টোরিয়ার অর্ধেক। আমাদের বর্তমান ডিস্ট্রিক্টে খুব বেশি আরব ভোটার নেই। যেসব নামগুলি আমি দেখেছি, ওই যে কনফিউজিং নামগুলি বাদ দিলে সব ক্লিয়ারলি বাংলাদেশি নাম। হাওলাদার, ভুইয়া, কি বলে এমডি, তারপরে খাতুন, বেগম, এগুলি কোনো আরবের নাম না, এগুলি আমাদের বাংলাদেশি নামই, মুসলমানদের কথা বলছি। হ্যাঁ, সেটা আমারও তাই মনে হয়। হ্যাঁ, এইসব বাংলাদেশি নাম, এবং আমরা কথা বললো বাংলা ভাষাই বলি। যেখানে আরব একজন দাঁড়িয়েছেন, তিনি ইজিপশিয়ান একজন ইমিগ্রান্টের মেয়ে, বিজনেসম্যানের মেয়ে, এবং সে ভালো, এখানে জন্ম তার, ওই এস্টোরিয়ার অন্য সাইডে জন্ম তার, যেটা অন্য ডিস্ট্রিক্টে এই মুহূর্তে ভাগ হওয়ার কারণে। ওইখানে সে বড় হয়েছে। স্টানওয়েতে তার মালিকা নামে একটা অর্গানাইজেশন করে, এবং অনেক কি বলে সেলফ ডিফেন্স নিয়ে, সে নিজে ব্ল্যাক বেল্ট সেলফ ডিফেন্স নিয়ে অনেক কোর্সও মানুষকে শেখায়। তো তার ভূমিকা আছে ভালো। কিন্তু আমাদের বাংলাদেশি আমি একমাত্র ক্যান্ডিডেট এখানে। আর আমার এই ডিস্ট্রিক্টের প্রেজেন্স হচ্ছে গিয়ে গত ২০০১ সন থেকে, আর অর্গানাইজিং এক্সপিরিয়েন্স ২০০৭ এবং ৮ থেকে। আমি স্টোরিয়া ইয়ুথ গার্লসদের প্রেসিডেন্ট ছিলাম ২০০৮ থেকে ১০ পর্যন্ত। তারপরে এখানে উইমেন অ্যান্ড চিলড্রেনদের নিয়ে কাজ করেছি অনেক বছর ধরে। আউটরিচে কাজ করেছি। স্টেট সেন্টার জাসিকা রামোসের ডিস্ট্রিক্টের একটা অংশ ছিল এস্টোরিয়া, সেখানে অনেক ফুড ডিস্ট্রিবিউশন থেকে অনেক কিছু করেছি। আবার প্যান্ডামিকের সময় আমি কিন্তু মাঠে ছিলাম, মানুষকে অনেক হেল্প করেছি। এবং ঘরে রান্না করেও আমি শেল্টারে খাবার দিয়ে আসতাম, মানে কোভিড শেল্টারে যখন মানুষ যেতে চাইতো না, কারণ কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট ফুড ছিল না শেল্টারে, ওই সময় খাদ্য সংকট দেখা দিয়েছিল। তো মানুষকে কোভিডে সেন্টারে যাওয়া এবং আসার জন্য এই যানবাহন করে দিতাম, প্যান্ডামিক রিলিফ নেওয়ার জন্য হেল্প করেছি। এইসব শত শত হাজার মানুষের উপরে আমি সহায়তা করেছি ওই সময়টাতে, এবং সবসময় মাঠে ছিলাম। সো এই থাকাটা যে মানুষ, আমি ২০০১ সনে এসেছি এবং আমি যে মানুষের ভালোবাসাটা এখানে পেয়েছি, যেভাবে মানুষ আমাকে আপন করে নিয়েছে, আমিও মানুষের পাশে ভাবে একইভাবে ছিলাম। এই মনের জোরটা ছিল, এই কনফিডেন্সটা তারা আমাকে দিয়েছে, আমি এটা সদ্ব্যবহার করেছি, যে কারণে
অন্য কে দাঁড়ালো বা না দাঁড়ালো এটা নিয়ে কিন্তু আমার মধ্যে কোনো রকম সংকোচ নেই, আমার মানুষদের মধ্যে সংকোচ না, নেই। আমি সেটাই বলছি যে অন্য যে যত ভালোই হোক, আমাদের একটাই বটম লাইন, আমি যেটা মনে ভাবি, বাংলাদেশিদের মনে যে অন্তত এই ধরনের একটা মানে ইসে আসুক যে না, আমাদের ক্যান্ডিডেট মেরি জুবেদা তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, তাকে আমরা বের করে আনতে হবে। এবং এটা হোক, অন্যদের সমালোচনা করার দরকার নেই, হয়তো ভালো, সকলেই ভালো, কিন্তু মেরি জুবেদা আমাদের, এবং আমাদের তাকে পাশ করিয়ে আনতে হবে, তার জন্য ভোট কাস্ট করতে হবে। এই এই সময়টা দাদা, মেন্টালিটিটা আমাদের প্রয়োজন, আমার যেটা মনে হয়। এই সময়টা দাদা, আমাদের যারা বাংলাদেশি বাঙালি এবং আমাদের যারা এই যে পাবলিক হাউজিং এর যারা বাসিন্দা, তারা কিন্তু এটা এখন আর ম্যারিজ জোবাইদার ক্যাম্পেইন না, এটা হচ্ছে কি একটা বঞ্চিত মানুষের লড়াই, তৃণমূলের লড়াই। এবং এটা এইভাবেই এই মুহূর্তে প্রাধান্য পাচ্ছে। যেমন গত সেদিন আরেকজন ক্যান্ডিডেট এসেছিলেন এই কুইন্স ব্রিজে, এবং কুইন্স ব্রিজের যারা অর্গানাইজার, তাদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু সব কমিউনিটিতেই নিজেদের মধ্যে একটু টানাপোড়েন থাকে, একটু ব্যক্তিগত অনেক বিষয় থাকে, যে সব কিছুর ঊর্ধ্বে উঠে কুইন্স ব্রিজের যেমন ধরেন তাদের ব্যক্তিগত ভিন্নতা পাশে রেখেও সব দল এক হয়ে গেছে আমাদের ক্যাম্পেইনের জন্য। এবং তারা গতকালকে যখন ওই অন্য ক্যান্ডিডেট এসেছিল, তারা বিক্ষোভে ফেটে পড়ছে যে তুমি এখানে আসছো কেন, এখন তুমি ভোট চাইতে আসছো আমাদের কাছে, আমাদের ক্যান্ডিডেট আছে এবং আমরা আমাদের জন্য লড়াই করছি, আমাদের আর তোমরা ভুলাতে পারবো না। এই ধরনের মানে এই যে মানুষের যে প্রতিবাদ, এটা আগে কখনোই দেখা যায় না। আগে কিন্তু যে আসছে, ওকে আসছো তুমি, কথা দিয়ে ভুলাইতে পারছো, ভালো, তোমার ফ্লায়ারে কি লেখা আছে এটা দেখে সবাই খুশি হয়ে গেছিলেন। গতকাল যিনি আসছিলেন তিনি তার ফ্লায়ারে জোরানের এন্ডোর্সমেন্ট, সবার এন্ডোর্সমেন্ট নিয়ে পুরো ওইটাই দেখাইছিল গতকাল কেশিরায়। আর তখন আরো বেশি খেপে গেছে, তখন খেপে যে ইভেন ফেসবুকে পোস্ট দিয়েছে যে ইভেন জোরানকে ওই করে যে তোকে লজ্জা পাওয়া উচিত তোর, যে তুমি এটা এই ক্রার থেকে এই দিয়েছো, তুমি আমাদের ক্যান্ডিডেটকে সাপোর্ট করনি। এই যে মানুষের মধ্যে, আমাদের পাবলিক হাউজিং মানুষের মধ্যে এই জাগরণ, এটা কোনোদিনই আর দেখিনি, এইবার দেখি। ভেরি ভেরি নাইস। তো আমি আপনার কাছে আসতেছি, আমরা একেবারে শেষ পর্যায়ে, আমরা 1 মিনিট করে একটা প্রশ্ন। মেরি জুবেদা, আপনি কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত, আমেরিকান মেন স্ট্রিম পলিটিক্সের পাশাপাশি আপনি কিন্তু বাংলাদেশেরও একজন প্রতিনিধি। সেই হিসাবে আপনার কাছে একটা লাস্ট প্রশ্ন থাকবে। এর আগে আমি মুর্শেদ আলমের কাছে 1 মিনিটের একটা প্রশ্ন নেব, পরে আপনার কাছে ফিরে আসছি। মুর্শেদ আলম, আপনি কিন্তু বাংলাদেশের পলিটিক্সও বেশ সচেতন, বাংলাদেশের পলিটিক্স নিয়ে আপনার অনেক ভূমিকা এই প্রবাসেও রয়েছে, যেটা ব্যক্তিগতভাবে আমি নিজেও জানি। তা আপনি একেবারে 1 মিনিটে, বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা, এবং নির্বাচন একটি বৃহৎ রাজনৈতিক দল, যে দলটি আপনি নিজেও বিলং করেন, আওয়ামী লীগ, সেই নির্বাচনে নেই, আপনার প্রতিক্রিয়াটা কি? অ্যাকচুয়ালি নির্বাচন কিন্তু সবাইকে নিয়ে করা দরকার ছিল। যে যে দোষের দোষী আওয়ামী লীগ, আপনার যে তারা নির্বাচন করেছে, অন্যরা অংশগ্রহণ করে নাই। আবার এখন যে নির্বাচন হচ্ছে, তো এটা কিন্তু একইভাবে প্রশ্নবিদ্ধ হবে কি বলে ইউরোপ, আমেরিকা বা পাশ্চাত্যের কাছে। এবং দরকার ছিল সবার অংশগ্রহণ করা। আর তাইলে এটা নিয়ে ডেমোক্রেসি বুঝাইতো, এটা সার্থক নির্বাচন হইতো, এটা সবাই গ্রহণ করতে পারত। কারণ হলো, কেউ কাউকে যদি ডিসক্রিমিনেট করে এত নগ্নভাবে করা ঠিক না আর কি। কারণ সাধারণ যারা ভোটার বা সাধারণ যারা সমর্থক কর্মী যে কোনো দলে, তাদের ব্যাপারটা কিন্তু দেখা দরকার যে তাদের হিউম্যান রাইটসটা প্রটেক্টেড কিনা। আর যদি হিউম্যান রাইটস প্রটেক্টেড না হয়, এটা কিন্তু দেশের অগ্রগতির জন্য এটা ধ্বংসাত্মক হবে, এবং কোনো ইনভেস্টমেন্ট আসবে না, ইকোনমি খারাপ হইতে থাকবে। আর একটা হলো যে যারা দেশকে ভালোবাসে না, তারা ওই দেশকে যে স্বীকার করে না, ওদের কিন্তু দাপট কিন্তু মেনে নেওয়া যায় না। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মেরি জুবেদা, আপনাকে একটি প্রশ্ন আগেই বলছি যে আপনিও বাংলাদেশের, বাংলাদেশে যে আসন্ন নির্বাচন বা বাংলাদেশের পলিটিক্স, এই নিয়ে আপনার, দেশ নিয়ে আপনার কি ভাবনা?
এই মুহূর্তে আসলে আমি এতটাই লোকাল পলিটিক্স নিয়ে ব্যস্ত যে আমার বাংলাদেশ সত্যি যেটা যে কোনো মতামত দিলে সেটা ইনফর্মড এবং এডুকেটেড মতামত দেওয়া উচিত। তো বাংলাদেশ বিষয়ে আসলে আমি একদম সময় ব্যয় করার সুযোগ পাইনি। তবে জেনারেল কমন সেন্স দেখে যেটা বলতে পারি, যেটা আমি এখানে ফাইট করতেছি, যে কোনো ইনক্লুসিভ নির্বাচন, যেমন গত পরশুদিন আরেকটা মিডিয়াকে আমরা প্রেস রিলিজ পাঠিয়েছি যে আমার ডিস্ট্রিক্টে ধরেন নির্বাচনী কেন্দ্রগুলি শুধুমাত্র পূর্ব দিকে করা, পশ্চিম দিকে আমার যে নাইজা হাউজিং তাদের একটা নির্বাচনী কেন্দ্র নেই যেখানে তারা ভোট দিতে পারে। এবং একটা নির্বাচনী কেন্দ্র পুরোপুরি ডিস্ট্রিক্ট থেকে বহু দূরে বাইরে, 4টা নির্বাচনী কেন্দ্রের কোনোটাই আমাদের নাইচা হাউজিং এর কাছাকাছিও নেই। আর যেগুলি যেগুলি ডিস্ট্রিক্টের মধ্যে সেগুলি হয় বর্ডারে, নাহলে ডিস্ট্রিক্টের বাইরে আমাদের নির্বাচনী এলাকাগুলি। সো এই ধরনের যখন ঘটনা ঘটে তখন মানুষ বঞ্চিত হয়, একটা বিশেষ শ্রেণীর মতামত একেবারেই পাওয়া যায় না। মানে তাদের কে ভোট দিবে এবং কে দিবে না এটা যেন প্রিডিসাইডেড হয়ে যায়, রেজাল্টও প্রিডি এক্সপেক্টেড। সো যে কোনো দেশের নির্বাচন হওয়া উচিত ইনক্লুসিভ, সবার অংশগ্রহণে, এটাই আমি বলবো। আর এর বাইরে যেটা, প্রতিটা দেশের যার যার সিদ্ধান্ত যার যার লোকাল মানুষদের নেওয়া উচিত, নাহলে দেশের সার্বভৌমত্বের উপর একটা আঘাত আসে। মানুষের উচিত না সেটা আমেরিকার জন্য যেমন আমাদের উচিত না অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হওয়া, তেমনি বাংলাদেশের উচিত হবে না অন্য কোনো দেশের উপরে ডিপেন্ডেন্ট হওয়া। নিজেদের মানে ভিন্নতা বা মতামতের ভিন্নতা যাই হোক, মনে অন্তরে যারা বাংলাদেশকে ভালোবাসেন তাদের উচিত হবে দেশের জন্য যেটা কল্যাণ সেটাই করা, কিন্তু অন্য দেশ দ্বারা যেন কোনো প্রভাবিত না হয়, সেটা ইউরোপ আমেরিকা বলেন বা প্রতিবেশী যে কোনো দেশে বলেন না কেন। এই জায়গাটা থেকে আমি যেটা আমেরিকার জন্য বিশ্বাস করি সেটা বাংলাদেশের জন্য বিশ্বাস করি, এটাই বলতে পারি। কিন্তু আমার বাংলাদেশ বিষয়ে এই সময় আমি ডিপলি ইনভলভ হওয়ার কোনো সুযোগ পাইনি। প্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে আপনারা শুনছিলেন মেরি জুবেদার কথা। তিনি আগামী 3 ফেব্রুয়ারি নির্বাচনে একটি বিশেষ নির্বাচনে নিউ ইয়র্ক রাজ্যের স্টেট অ্যাসেম্বলি উইমেন হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আমাদের গর্ব এবং আমরা আশা করছি তিনি নির্বাচনে জয় হয়ে আসবেন এবং আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। মেরি জুবেদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং মুর্শেদ আলম আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। থ্যাংক ইউ।